আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি অষ্টম লেকচার, অনার্স দ্বিতীয় বর্ষের ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ, সেকেন্ড পেপারের এই অষ্টম লেকচারটি। এখানে আমরা আলোচনা করব মোগল সাম্রাজ্যের অবক্ষয়, পতন এবং ভারতে ইউরোপীয় বণিক গোষ্ঠীর আগমন এই সম্পর্কে আলোচনা। আমরা পূর্বে ভারতে মোগল সাম্রাজ্যের উত্থান নিয়েই বেশিরভাগ সময় আলোচনা হয়েছে এবং তার মোগল সাম্রাজ্যের প্রথম দিকের সময়গুলো ছিল উত্থানের যুগ। আলোচনা আমরা এটাও করেছিলাম যে মোগল সাম্রাজ্যকে দুইটি ভাগে বিভক্ত করা যায়, শাসন আমলকে দুইটি ভাগে বিভক্ত করা যায়, একটি এর উত্থান এবং বিস্তারের যুগ, অপরটি হলো অবনতি এবং বিলুপ্তির যুগ বা পতনের যুগ। এখন আমরা আলোচনা করব সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত ছিল উত্থানের যুগ এবং সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী সময়কাল ছিল পতনের যুগ। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে যে লেকচারগুলো, সেই লেকচারগুলো সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব সম্পর্কে জানতে পেরেছ। তাদের কীর্তি কাহিনী জেনেছ। সম্রাট বাবরের কীর্তি মানে কি বলে কৃতিত্ব ছিল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। সম্রাট হুমায়ুনের কৃতিত্ব ছিল সাম্রাজ্যকে উদ্ধার করা, সেটা করেছেন। সম্রাট আকবর বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, প্রায় 50 বছরের অধিক কাল সময় কৃতিত্বের সাথে শাসন করেছেন। সম্রাট আকবর একটি সুন্দর শাসন প্রণালী দিয়েছিলেন। তার সময় মনসবদারি প্রথার প্রবর্তন হয়েছিল। তিনি রাজপুতদের সাথে একটি গুরুত্বপূর্ণ নীতি ইম্পোজ করেছিলেন। রাজপুতদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করেছিলেন। ভারতকে একটি স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং কৃতিত্ব অর্জন করেছিলেন। সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করা হয়। তাকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। তার কৃতিত্ব অনেক, যেমনি রাজ্য বিজয়ের তার কৃতিত্ব ছিল, তেমনি ছিল তার শাসন প্রণয়নে, তেমনি ছিল সাম্রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে তার কৃতিত্ব ছিল। সম্রাট সম্রাট আকবরের পরবর্তীতে আসেন জাহাঙ্গীর পরে শাহজাহান। শাহজাহানের জাঁকজমকপূর্ণ তাজমহল, ময়ূর সিংহাসন এবং এছাড়াও বিভিন্নমুখী কৃতিত্ব এটা উল্লেখ করার মতো। শাহজাহানের পুত্রদের মধ্যে আওরঙ্গজেব ক্ষমতায় আসেন। আওরঙ্গজেব সবচেয়ে বড় একটি সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। সেই কাবুল থেকে চট্টগ্রাম পর্যন্ত, আর এদিকে কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত এত বড় সাম্রাজ্য শাসন করেছিলেন। তিনিও 50 বছরের অধিক কাল সময় মুঘল সাম্রাজ্য শাসন করেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের আজন্ম লালিত স্বপ্ন ভারতের দক্ষিণাঞ্চল বা দাক্ষিণাত্য, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর এবং মারাঠা রাজ্য, এগুলো সবই সম্রাট আওরঙ্গজেব দখল করেছিলেন এবং শাসন করতে সক্ষম হয়েছিলেন। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে যে বিভাজন অতি প্রাচীন কাল থেকে ছিল, সেই বিভাজনকে তিনি দূর করে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে একটি দীর্ঘ সময়ব্যাপী একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। এটি সম্রাট আওরঙ্গজেবের কৃতিত্ব। যদিও কথা বলা আছে যে দক্ষিণ ভারত বিজয় করতে গিয়ে বা দক্ষিণ ভারত অর্জন করতে গিয়ে তাকে উত্তর ভারতের শাসন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছিল এবং তার এই বিঘ্নতা পরবর্তীতে কিছু মোগল সাম্রাজ্যের পতনের কিছু কারণ হিসেবে উল্লেখ করা হয়। তা সত্ত্বেও একটি বিশাল সাম্রাজ্য সৃষ্টি করা এটি তার একটি কৃতিত্ব এবং এটাকে দীর্ঘ সময়ব্যাপী শাসন করেছিলেন। একজন সুশাসক ছিলেন, একজন সরল অনাড়ম্বর শাসক ছিলেন এবং জনগণের কল্যাণের দিকে তার যথেষ্ট নিষ্ঠা ছিল, মানে নিষ্ঠাবান দায়িত্ব ছিল। তো এই জিনিসগুলো সম্রাট আওরঙ্গজেবের কৃতিত্ব। তো সম্রাট আওরঙ্গজেবের পরবর্তীতে শুরু হয় মোগল সম্রাটদের পতনের যুগ। এই সময় থেকে অবনতি হইতে থাকে, বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, অভ্যন্তরীণ সমস্যা দেখা যায়, শাসন ব্যবস্থায় দুর্বলতা তৈরি হয়। এগুলা পতন যুগের মোগল সাম্রাজ্যের চিত্র ছিল। তো আমরা পূর্বে উল্লেখ করেছি, আবার উল্লেখ করতে চাই যে মোগল সম্রাটদের পতন যুগে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বিশেষ করে ভ্রাতৃদ্বন্দ্ব, অভ্যন্তরীণ কলহ, একে অন্যকে হত্যা করা। এখানে প্রসঙ্গ এটা উল্লেখ করা যায় যে পূর্বেও হয়েছিল, কিন্তু পূর্বের ভ্রাতৃদ্বন্দ্ব বা অভ্যন্তরীণ বিদ্রোহ বা ভ্রাতৃকলহ এটা মধ্যে কিছুটা সাম্যকতা বা নিজেদের মর্যাদার ব্যাপার ছিল, এটা অনেকটা আড়ালে ছিল, অনেকটা
প্রকাশ্যের বাইরে রাখার চেষ্টা করেছে। সাম্রাজ্যের মর্যাদা, সাম্রাজ্যের ভাবমূর্তি রক্ষার জন্য সম্রাটরা চেষ্টা করছে, পক্ষ প্রতিপক্ষ সকলেই চেষ্টা করছেন। তো পরবর্তী সময়কালে এটা ছিল না, প্রতিপক্ষকে সাম্রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে করে হলো প্রতিপক্ষকে হত্যা করা, তার প্রতিশোধ নেওয়া, এটা পতন যুগের মুঘল সম্রাটদের ইতিহাসে এটা দেখা যায়। সম্রাট আওরঙ্গজেব তিনজন সন্তান রেখে গিয়েছিলেন। প্রথম ছিলেন শাহ আলম বা প্রথম বাহাদুর শাহ, যার প্রকৃত নাম ছিলেন মুয়াজ্জম। তিনি অপর দুই ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন। বাহাদুর শাহ প্রথম শাহ আলম প্রথম শাহ আলমের এটা এই ঘটনার পরবর্তীতে আমরা দেখতে পাই জাহানদার শাহ, তার সন্তান ছিলেন জাহানদার শাহ। জাহানদার শাহ তার অপর তিন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন। তো আমরা আবার উল্লেখ করতে চাই যে উত্থান যুগে বা মোগল সাম্রাজ্যের বিস্তার যুগে বা প্রতিপত্তির যুগে মোগল সম্রাটদের মধ্যে ভ্রাতৃকলহ বা অন্তর্বিদ্রোহ এগুলো ছিল, কিন্তু এই অন্তর্বিদ্রোহ ছিল সাম্রাজ্যের ভাবমূর্তি রক্ষার অন্তরালে। সাম্রাজ্যের মর্যাদা, ভাবমূর্তি, সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অবস্থান যাতে নষ্ট না হয়ে যায়, সেরকম একটা ব্যাপারের আলোকে, সেরকম একটা চিন্তার আলোকে তারা এই ধরনের অন্তর্বিদ্রোহে লিপ্ত হয়েছিলেন। কিন্তু সম্রাট পরবর্তী কালে এই জিনিসটা রক্ষা হয়নি। অনেক সময় সাম্রাজ্যের শত্রুর আশ্রয় নিয়ে নিজের ভ্রাতৃকে হত্যা করা হয়েছিল। এটা পতন যুগের মুঘল সম্রাটদের ইতিহাসে দেখা যায়। তো এই সময় মুঘল সম্রাট যারা ছিলেন, প্রায় আমরা 9-10 জন মুঘল সম্রাট পাই পতন যুগের। এই 9-10 জন মুঘল সম্রাটদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কোনো কর্মকাণ্ড, রাজ্য জয় বা গুরুত্বপূর্ণ কোনো কৃতিত্ব আমরা পাই না। তো প্রথম শাহ আলম বা প্রথম বাহাদুর শাহ, তিনি আওরঙ্গজেবের পরে সিংহাসন আরোহণ করলেন। তার মৃত্যুর পরে জাহানদার শাহ ক্ষমতায় আসলেন, বা জাহানদার শাহকে আবার হত্যা করলেন ফারুক শিয়ার। ফারুক শিয়ার কে হত্যা করে আবার মোহাম্মদ শাহ সিংহাসনে আসলেন। এই রকমের পরিবর্তন চলতেছিল। সাম্রাজ্য বা সিংহাসনকে লাভ করবে, এটাই ছিল তাদের চিন্তা। সাম্রাজ্যের উন্নয়ন ব্যবস্থা, সাম্রাজ্যের প্রশাসনিক উন্নতির দিকে লক্ষ্য রাখা, বিভিন্ন রাজ্যের কর আদায় করা, কর নীতি প্রতিষ্ঠিত করা, এসব ক্ষেত্রে তাদের দৃষ্টি কম ছিল। জনগণের জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে পূর্ববর্তী সম্রাটদের যে একনিষ্ঠ মন ছিল, সেটা এই সময়কালে খুব একটা পাওয়া যায়। এই সময়কালের শাসকদের মধ্যে পাওয়া যায় বিলাসিতা, তাদের মধ্যে পাওয়া যায় ধনলিপ্সা, তাদের মধ্যে ক্ষমতা লিপ্সা, এগুলাই তাদের মধ্যে বেশি পাওয়া যায়। তো যাই হোক, এটা ছিল পরবর্তী মুঘল সম্রাটদের শাসন আমলের একটি সাধারণ চিত্র। তো যাই হোক, বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম, তিনি ছিলেন আওরঙ্গজেবের পুত্র। তার প্রকৃত নাম মুয়াজ্জম। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, আওরঙ্গজেবের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। তো ক্ষমতা আরোহণের পরে আমরা উল্লেখ করেছিলাম, আবার উল্লেখ করতে চাই যে প্রথম বাহাদুর শাহ নিজের 2 ভ্রাতাকে হত্যা করেছিলেন। জাহানদার শাহ নিজের 3 ভ্রাতাকে হত্যা করে ক্ষমতায় আরোহণ করেছিলেন। তো আওরঙ্গজেব পরবর্তী সম্রাটগণের শাসন ব্যবস্থার একটা সাধারণ চিত্র। সাম্রাজ্যের শাসন ব্যবস্থার কখনো কোনো উন্নয়ন ঘটেনি। সম্রাটগণ জনগণের আস্থাকে হারিয়ে ফেলেন এবং ভ্রাতৃবিরুদ্ধে তারা লিপ্ত ছিলেন। তো ভ্রাতৃবিরুদ্ধে লিপ্ত ছিলেন, ফলশ্রুতিতে কি হয়েছে, কেন্দ্রীয় সরকারের দুর্বলতার কারণে বিভিন্ন বিদ্রোহ দেখা দেয় এবং মুঘল সাম্রাজ্যের ভাঙ্গন শুরু হয়ে যায় এবং শাসন ব্যবস্থার শিথিলতার সুযোগে বিভিন্ন প্রদেশের মধ্যে স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। দাক্ষিণাত্য অযোধ্যা, বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, মুঘল শাসনাধীন থেকে মুক্ত হয়ে যায়। মারাঠাগণ সাম্রাজ্যের বিভিন্ন অংশে আবার শক্তিশালী হয়ে ওঠেন। তোমরা জানো যে পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে বিধ্বস্ত করে দিয়েছিলেন। সে মারাঠারা আবার পুনর্গঠিত হয়, তারা শক্তিশালী হয়ে ওঠে। তো এছাড়াও জাটগণ, তারপর শিখগণ, এরাও ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। মুঘল সাম্রাজ্যের শৃঙ্খল থেকে মুক্ত হতে তারা চেষ্টা লিপ্ত ছিলেন। তো এইভাবে মুঘল সাম্রাজ্যের শাসকগণ চলতে থাকেন এবং শাসকদের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন 1837 খ্রিস্টাব্দে এবং 1858 খ্রিস্টাব্দে তার শাসন শেষ হয়। তিনি একজন যোগ্য শাসক ছিলেন। মুঘল সাম্রাজ্যের স্বাধীনতাকে বা মুঘল সাম্রাজ্যের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, মুঘল সাম্রাজ্যকে দীর্ঘায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন।
তিনি ইউরোপীয় বণিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সক্ষম হননি মুঘল সাম্রাজ্য দীর্ঘায়িত করতে। তিনি 1800 1858 খ্রিস্টাব্দে বা 57 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহে তিনি সর্বাত্মক সহযোগিতা দিয়েছিলেন। সর্বাত্মক সহযোগিতার কারণে তাকে ইংরেজরা বারবার রেঙ্গুনে নির্বাসিত করেন এবং এই নির্বাসিত অবস্থায় তিনি 1862 খ্রিস্টাব্দে মারা যান। তো এটা ছিল শেষ মুঘল সম্রাটের পরিণতি। দ্বিতীয় বাহাদুর শাহ, এটা তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বাহাদুর শাহ 1862 খ্রিস্টাব্দে নির্বাসিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে প্রতাপশালী মুঘল ইতিহাসের করুণ অবসান ঘটে। এখানে প্রতাপশালী এই জন্য বলা হয়েছে যে মুঘলরা আসলেই প্রতাপশালী ছিলেন। ভারতের ইতিহাসে মুঘলদের মতো এত প্রতাপ এর পূর্বের কোনো শাসন ব্যবস্থায় দেখা যায়নি। স্থায়ী, শক্তিশালী এবং জনকল্যাণমুখী প্রতাপ, এই প্রতাপ এর পূর্বে দেখা যায়নি। মুঘলরা যে বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে কোনো জায়গায় 1 লক্ষ, কোনো জায়গায় 7 লক্ষর কথা আছে, ইব্রাহিম লোদির 7 লক্ষ বা 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিলেন এবং পরাজিত করে মাত্র 12,000 সৈন্য নিয়ে কামানের ব্যবহার করে হিন্দুস্তানের বাদশাহ হয়েছিলেন 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই বাবর একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। তুর্কিস্তান থেকে এসেছিলেন বাবর, কি বলা যায়, সমস্যায় জর্জরিত ভারতের রাজনৈতিক সমস্যায় জর্জরিত ভারতের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মাত্র 4 বছর শাসন ক্ষমতায় ছিলেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন বা বীজ রোপণ করেন। তারপরে আসেন সম্রাট হুমায়ুন। যদিও হুমায়ুন হোঁচট খেয়েছিলেন আফগান শাসক শেরশাহের কাছে, শেরশাহের সাথে তিনি যুদ্ধবিগ্নে লিপ্ত হয়েছিলেন। চৌসর যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধে পরাজিত হয়ে তিনি ভবঘুরে অবস্থায় জীবন অতিবাহিত করেছিলেন এবং পারস্যের দরবারে তিনি আশ্রয় নিয়েছিলেন শেরশাহের মৃত্যুর পর এবং তার দুর্বল উত্তরাধিকারীদের শাসনামলের সময় সম্রাট হুমায়ুন তিনি ফিরে এসেছিলেন এবং 1556 খ্রিস্টাব্দে পুনরায় মুঘল সম্রাট উদ্ধার করেন। কিন্তু উদ্ধার করে বেশি দিন তিনি জীবিত থাকেননি। তিনি ওই 1556 খ্রিস্টাব্দে মারা যান, শেষ দিকে মারা যান এবং তার নাবালক পুত্র বা কিশোর পুত্র সম্রাট আকবরকে সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করেন। তো সম্রাট আকবর কৃতিত্বপূর্ণ শাসন পরিচালনা করেছিলেন, প্রায় 50 বছর ব্যাপী ভারতে শাসন পরিচালনা করেছিলেন, বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিশাল সাম্রাজ্যকে তিনি উন্নত শাসন প্রণালী প্রদান করেছিলেন। তিনি উন্নত নীতির প্রচলন করেছিলেন। ভারতকে একটি সুগঠিত শাসন ব্যবস্থার আওতায় নিয়ে এসেছিলেন, এটা তার কৃতিত্ব। তিনি রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, রাজস্ব উন্নয়ন করেছিলেন, ভূমি উন্নয়ন করেছিলেন। তিনি সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সমাজ সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সম্রাট আকবর। তো এভাবেই ছিল সম্রাট শাহজাহানের ইতিহাস আমরা জানতে পারি যে সম্রাট শাহজাহান তিনি মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য বৃদ্ধি করেছিলেন। তিনি মধ্যযুগের সপ্তাশ্চর্যের একটি তাজমহলকে নির্মাণ করেছিলেন। প্রায় 20,000 শ্রমিক 22 বছরের অক্লান্ত পরিশ্রমে তাজমহল নির্মাণ করেছিলেন। ময়ূর সিংহাসন 7 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয়ে 8 বছর ব্যাপী তিনি ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। তো এছাড়াও আরো অনেক কীর্তি কাহিনী তিনি তৈরি করেছিলেন। তিনি সাম্রাজ্যের ঐশ্বর্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপর আসেন সম্রাট আওরঙ্গজেব, বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছিলেন, কাবুল থেকে চট্টগ্রাম পর্যন্ত এবং সেই কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য তিনি শাসন করেছিলেন। এত বড় সাম্রাজ্য মুঘল ইতিহাসে আর কেউ শাসন করেননি। তার শাসন আমল ছিল দীর্ঘ 50 বছরের অধিককাল তিনি শাসন করেছিলেন। তিনি সাম্রাজ্যের কর ব্যবস্থা পুনর্গঠিত করেছিলেন। জনগণের কাছ থেকে আদায়কৃত করকে তিনি হ্রাস করেছিলেন, অনেক করকে তিনি প্রত্যাহার করেছিলেন। তিনি বিলাসী জীবনযাপনকে পরিত্যাগ করেছিলেন, সাম্রাজ্যের অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠান থেকে সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সমগ্র দাক্ষিণাত্য, যে উত্তর ভারতের আজন্ম লালিত স্বপ্ন দাক্ষিণাত্য জয়, সে দাক্ষিণাত্যকে জয় করেছিলেন। দাক্ষিণাত্যকে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। আহমদপুর, বিজাপুর, গোলকুন্ডা এবং মারাঠা রাজ্য তিনি অর্জন করেছিলেন। এটা ছিল সম্রাট আওরঙ্গজেবের কৃতিত্ব। এই সরল, অনাড়ম্বর এবং ধার্মিক এই পুরুষটি তিনি মুঘল সাম্রাজ্যকে এরকমের শৌর্য বীর্যের অধিকারী করেছিলেন। তো যাই হোক, সম্রাট আওরঙ্গজেবের এই ধরনের কৃতিত্ব আমরা দেখতে পাই। তো এই সব কৃতিত্বের পরেই আমরা মুঘল সাম্রাজ্যের যে পতনের ধারা চলে আসে, সেই পতনের ধারা এটা ছিল করুণ এবং বিয়োগান্তক।
এই করুণ এবং বিয়োগান্তক মুঘল সাম্রাজ্যের পতনের ধারা এর এই পতন যুগের প্রথম শাসক ছিলেন বাহাদুর শাহ বা প্রথম বাহাদুর শাহ বা শাহ আলম। তিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর। এই দ্বিতীয় বাহাদুর শাহ তিনি সিপাহী বিদ্রোহের সময়কালে ভারতের মুঘল সম্রাট ছিলেন। তাকে ইংরেজরা বারবার রেঙ্গুনে নির্বাসন দেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এটা ছিল মুঘল ইতিহাসের একটি ধারাবাহিক উত্থানের পরে ধারাবাহিক পতন। তো পতনের কারণ যদি আমরা আলোচনা করতে যাই, এই কথাটি সুস্পষ্টভাবে বলা যায় যে প্রত্যেক জিনিসের সূচনা, যার সূচনা আছে তার একটি সমাপ্তি আছে। এটা প্রকৃতির আমোঘ বিধান। যার সূচনা হয়, প্রত্যেক সাম্রাজ্যই একদিন সৃষ্টি হয়, অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এটি সৃষ্টি হয় এবং এটি ধীরে ধীরে উত্থান লাভ করে, এটি ধীরে ধীরে বিস্তার লাভ করে, এটি শক্তিশালী হয়, এটি সংঘবদ্ধ হয়, এটি জনগণের কল্যাণে কাজ করে এবং এক পর্যায়ে এটি আবার বিলাসী হয়ে ওঠে, এটি জনগণের আস্থা হারিয়ে ফেলে। সাম্রাজ্যের দূরবর্তী অংশগুলো বিদ্রোহ বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে যায়, সাম্রাজ্যের দূরবর্তী অংশগুলো স্বাধীন হয়ে যায়, সাম্রাজ্যের কি বলে আধিপত্যকে অস্বীকার করে, এভাবেই এটি সমাপ্তির দিকে চলে যায়। এর শাসকরা সঠিক শাসন প্রণালীর প্রদানে ব্যর্থ হয়, জনগণের উপলব্ধিকে বুঝতে তারা ব্যর্থ হয়, যে ফলশ্রুতিতে এটি ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয় পার্শ্ববর্তী কোনো সাম্রাজ্য অথবা এই সাম্রাজ্যের অন্য কোনো অংশ বা সাম্রাজ্যের কোনো শক্তিশালী ব্যক্তিত্ব এই সাম্রাজ্যকে পরাজিত করে। তো আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এটা দেখতে পাই, মুঘল সাম্রাজ্যের ভিতর থেকে কোনো ব্যক্তিত্ব এখানে ওঠেনি যে এই মুঘল সাম্রাজ্যকে পুনরায় নিজের অধীনে নিয়ে শাসন করবেন। এখানে ওই সময়কালে আমরা দেখছিলাম যে ব্রিটিশ বলবো না, বলবো ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আগমন করে এবং এই ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আগমন করে বাণিজ্যের উদ্দেশ্যে বাণিজ্যে লিপ্ত হয়। আস্তে আস্তে রাজনৈতিক শক্তি এবং ক্ষমতাধর শক্তি, রাজনৈতিক শক্তি থেকে ক্ষমতাধর শক্তি এবং কি বলে ক্ষমতা পরিবর্তনের এক ধরনের নিয়ামকে পরিণত হয় এবং এক পর্যায়ে তারা ভারতে একটি ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। তো মুঘলদের পতন হয়েছিল ব্রিটিশদের হাতে। আমরা এখানে স্পষ্টভাবে উল্লেখ করতে যে এই সাম্রাজ্যের সূচনা হয়েছিল, এটা সমাপ্তি হবে। তবে এখানে একটি কথা বলা যায় যে সমাপ্তি আরো দীর্ঘায়িত হতে পারতো, এর কৃতিত্ব আরো বড় হতে পারতো, এই সাম্রাজ্যটি আরো অনেক বড় হতে পারতো, কারণ ইতিহাসে এর চেয়েও অনেক বড় সাম্রাজ্য দেখা গেছে, এর চেয়েও আরো দীর্ঘ সাম্রাজ্য দেখা গেছে। তো মুঘল সাম্রাজ্য সূচনাকাল 1526 থেকে যদি চিন্তা করি, 1526 সাল থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর ব্যাপী এটির উত্থান হয়েছিল, এটি বিস্তার লাভ করেছিল, এটি শক্তিশালী হয়েছিল। আর পরবর্তী প্রায় 1707 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1857 খ্রিস্টাব্দ প্রায় 150 বছর ব্যাপী এটি আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে, এর শক্তি হারিয়ে ফেলে দুর্বল হয়ে যায় এবং এক পর্যায়ে এটি মৃত্যুমুখে পতিত হয়। তো মুঘল সাম্রাজ্যের পতনের একটি কারণ আমরা বলতে পারি, সূচনা যেহেতু হয়েছিল, এটা সমাপ্তি হবে, এটা প্রকৃতির অমোঘ বিধান। তবে তা সত্ত্বেও মুঘল সাম্রাজ্যের ভিতরে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। এই সমস্যাগুলোকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, অভ্যন্তরীণ ও বহিরাগত সমস্যা। অভ্যন্তরীণ সমস্যা এটাকে জর্জরিত করেছিল। কি সমস্যা সেগুলো আমরা আলোচনা করব, এবং বহিরাগত সমস্যা কি সেটাও আমরা আলোচনা করব। অভ্যন্তরীণ সমস্যা বা কারণসমূহ ছিল ব্যক্তিকেন্দ্রিক সাম্রাজ্য ব্যবস্থা। আমরা উল্লেখ করেছিলাম পূর্বের লেকচারগুলোতে যে মুঘল সাম্রাজ্য ছিল ব্যক্তিকেন্দ্রিক, মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল ব্যক্তিকেন্দ্রিক। তো আমরা যখন সম্রাট আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন আমরা উল্লেখ করেছিলাম যে সম্রাট আকবর ছিলেন শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন একমাত্র সিদ্ধান্ত প্রদানকারী ব্যক্তিত্ব। তিনি যেমনি ছিলেন সামরিক বাহিনীর প্রধান বা বাহিনীর প্রধান ব্যক্তিত্ব, তিনি ছিলেন বেসামরিক প্রশাসনের প্রধান ব্যক্তিত্ব, তিনি বিচার বিভাগের প্রধান ব্যক্তিত্ব। এমনকি সম্রাট আকবর তিনি এক পর্যায়ে ধর্মীয় সিদ্ধান্ত প্রদানের জন্য 1872 খ্রিস্টাব্দে তিনি
একটি ডিক্রি বা আদেশ জারি করেছেন, যাতে তিনি ধর্মের প্রধান ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলেন। যে ধর্মের ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। তো ব্যক্তিকেন্দ্রিক সাম্রাজ্য ব্যবস্থা বলতে এইটাই বোঝায় যে এই সাম্রাজ্যের প্রধান ব্যক্তিত্ব, মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই সাম্রাজ্যটা পরিচালিত হয়েছিল, যে ফলশ্রুতিতে যখন কোনো ব্যক্তি দুর্বল হয়ে পড়তো, তখন সাম্রাজ্য সরাসরি দুর্বল হয়ে পড়তো। যখন ব্যক্তি শক্তিশালী থাকতো, তখন সাম্রাজ্য শক্তিশালী থাকতো। তো পতন যুগের মুঘল সম্রাটদের সময়কালে ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা থাকার কারণে ব্যক্তিকেন্দ্রিক দুর্বলতার কারণে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো এছাড়াও কেন্দ্রীয় শাসনের দুর্বলতা, এটাও একটা কেন্দ্রীয় শাসন যখন ওই কথা একটাই যে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ার কারণে প্রাদেশিক এবং অন্যান্য শাসনে দুর্বল হয়ে পড়ে। ফলশ্রুতিতে শাসন দুর্বল হলে বিভিন্ন রকমের জননিরাপত্তার অভাব হয়, জনগণ আস্থা হারিয়ে ফেলে, জনগণের উন্নয়ন স্থগিত হয়ে যায় বা স্থবির হয়ে যায়, এবং জনগণ সাম্রাজ্যের উপর থেকে সমর্থনকে উঠিয়ে নেয়। তো একটা ছিল বড় সমস্যা ছিল উত্তরাধিকার নীতির অভাব। কোনো সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতি বা উত্তরাধিকার ব্যবস্থা ছিল না, যে ব্যবস্থাটা সকলে মেনে নেবে। এই উত্তরাধিকার ব্যবস্থাটা না থাকাটাই ছিল তাদের জন্য, মানে মোগল সাম্রাজ্যের প্রধান পতনের প্রধান সমস্যা, পতনের প্রধান কারণ। উত্তরাধিকার নীতি না থাকার ফলশ্রুতি আমরা পূর্বে আবার উল্লেখ করতে চাই যে মোগল সাম্রাজ্যের পতনের যুগে সম্রাটরা, পতন যুগের সম্রাটরা ভ্রাতৃবিদ্রোহ, কলহ বা ভ্রাতৃ সংঘর্ষে লিপ্ত ছিলেন। এই ভ্রাতৃ সংঘর্ষে এতই বেশি লিপ্ত ছিলেন যে তারা সাম্রাজ্যের শাসন প্রণালী উন্নয়নের দিকে কোনো মনোযোগ দিতে পারেননি। তারা একে অন্যের প্রতিশোধ নেওয়া, প্রতিরোধ করা, একে অন্যকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য পদক্ষেপ নিতেন। এবং এই ক্ষেত্রে তারা শত্রুর সহায়তা নিয়েও, যখন কোনো একটি সাম্রাজ্য এই ধরনের হয় যে শত্রু রাজ্য বা সাম্রাজ্যের শত্রুপক্ষের সমর্থন নিয়ে নিজের প্রতিপক্ষকে বা নিজের ভ্রাতাকে দমন করার জন্য অগ্রসর হয়, তখন ওই সাম্রাজ্য বেশি দিন টিকে না। তো এইটাই ছিল মুঘল সাম্রাজ্যের একটি বড় সমস্যা, যে তাদের উত্তরাধিকার নীতি না থাকার ফলশ্রুতিতে কোনো সম্রাট মারা গেলে তার পরবর্তী সম্রাটের সন্তানরা সিংহাসন আরোহণকে কেন্দ্র করে বা সিংহাসন আরোহণের প্রতিযোগিতায় লিপ্ত হতেন এবং নিজের ভ্রাতাদেরকে নিজেরাই হত্যা করতেন। তো আমরা দেখেছিলাম যে সম্রাট প্রথম বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম, তিনি আমরা উল্লেখ করেছিলাম যে তার সহদার অপর দুই ভ্রাতাকে হত্যা করেছিলেন, হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন, সিংহাসনকে নিষ্কণ্ঠ করেছিলেন। তো জাহানদার শাহ ঠিক অপর তিন ভ্রাতাকে হত্যা করে নিজের সিংহাসনকে নিষ্কণ্ঠ করেছিলেন। এটি ছিল একটি সাধারণ চিত্র। পরবর্তী শাসকরা এই কাজগুলো করেছিলেন। তো এছাড়া ছিল বিলাস ও আরামপ্রিয় জীবন ব্যবস্থা। বিলাসী এবং আরামপ্রিয় জীবন ব্যবস্থায় মানুষের উন্নতি থেমে যায় বা মানুষের উন্নতি হ্রাস পায়। তো পূর্ববর্তী মুঘল সম্রাটরা বিলাসী বা আরামপ্রিয় জীবন ব্যবস্থায় অভ্যস্ত ছিলেন না। এটা যদি আমরা আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং সম্রাট আওরঙ্গজেবের শাসনামলকে পর্যালোচনা করি, তবে তাদেরকে খুব বেশি বিলাসিতায় লিপ্ত, বরং তারা সদা ব্যস্ত ছিলেন সাম্রাজ্যের উন্নয়নে, সাম্রাজ্য রক্ষা বা সাম্রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার চিন্তায় তারা মগ্ন থাকতেন। সম্রাট আওরঙ্গজেবের জীবন ব্যবস্থাটা এরকম ছিলেন যে তিনি অত্যন্ত সংযমী জীবন যাপন করতেন, খুব কম আহার করতেন, মিতব্যয়ী ছিলেন। এমনকি নিজের রুজি রোজগারের জন্য তিনি কোরআন শরীফ নকল করতেন অথবা টুপি সেলাই করে সে থেকে যে অর্থ আয় তা দিয়ে জীবন নির্বাহ করতেন। তো পরবর্তী সম্রাটরা এটা বিলাসী হয়ে যায় এবং তারা আরামপ্রিয় জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে ওঠেন, এবং আরামপ্রিয় জীবন ব্যবস্থা অভ্যস্ত হওয়ার ফলশ্রুতিতে তারা তাদের সাম্রাজ্যের উন্নয়ন থমকে যায় এবং তারা বিভিন্ন রকমের সমস্যার মোকাবেলা বা সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে যায়। তো এছাড়াও অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহির আক্রমণ, এটাও একটি কারণ। অভ্যন্তরীণ বিদ্রোহ বলতে অভ্যন্তরীণ বিভিন্ন রকমের বিদ্রোহ দেখা দিয়েছিল। বিশেষ করে আমরা ভারতের বিভিন্ন জাতি, রাজপুত, জাট, তারপরে মারাঠা, তারা বিদ্রোহ করেন, মানে সাম্রাজ্যের অধীনে থাকা অস্বীকার করেন এবং বহির আক্রমণের কথা আমরা পরেও আলোচনা করব। এই বহির আক্রমণ এগুলো ছিল সমস্যা। তো ব্যক্তিকেন্দ্রিক সাম্রাজ্য ব্যবস্থা, কেন্দ্রীয় শাসনের দুর্বলতা, উত্তরাধিকার নীতির অভাব, বিলাসী আরামপ্রিয় জীবন ব্যবস্থা, এছাড়া অভ্যন্তরীণ বিদ্রোহ, বহির আক্রমণ। তো এগুলো ছিল ভারতের মুঘল সাম্রাজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ। বহিরাগত সমস্যা বা বহিরাগত
কারণ যেটা আমরা সেটা ভারতের সামরিক দুর্বলতার সুযোগে আহমদ শাহ আবদালির ভারত আক্রমণ। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ এই আহমদ শাহ আবদালি অনেক সময় 1748 থেকে 1767 সালের মধ্যে তিনি 9বার ভারত আক্রমণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ। এই পানিপথের তৃতীয় যুদ্ধে তিনি ভারত আক্রমণ করে ভারতকে বিধ্বস্ত করে দেন এবং মোগল সাম্রাজ্যের শক্তিকে মারাত্মক রকমের দুর্বল করে দেন। তো আহমদ শাহ আবদালি পারস্যের শাসক ছিলেন, তিনি ভারতে এরকমের শাসন পরিচালনা করেন। এছাড়াও তার পূর্ববর্তী শাসক নাদির শাহ, তিনিও ভারত আক্রমণ করেছিলেন। নাদির শাহের কি বলা যায় রাজদূতকে বা রাষ্ট্রদূতকে মোগল সম্রাট মোহাম্মদ শাহ তিনি কি বলা যায় তিনি দূতকে আটক করেছিলেন। এই আটক করার কারণে তিনি ভারতে আক্রমণ পরিচালনা করেছিলেন এবং এই ভারতে আক্রমণের ফলশ্রুতিতে এই মোহাম্মদ শাহের সময়কালে এই আক্রমণের ফলশ্রুতিতে ভারত দুর্বল হয়ে পড়ে। তবে নাদির শাহের যে পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধে তিনি ভারতের মোগল সাম্রাজ্যকে দুর্বল করে দেন। আর তিনি তার অপর প্রতিপক্ষ মারাঠা শক্তিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেন। এগুলো মোগল সাম্রাজ্যের পতনের একটি কারণ। বিশাল এবং শক্তিশালী এই সাম্রাজ্যটি আস্তে আস্তে ধীরে ধীরে কালের অতল তলে তলিয়ে যেতে থাকে এবং এটা এক পর্যায়ে সকলের উপলব্ধিতেও চলে আসে যে সাম্রাজ্যটি আর টিকবে না, সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে। এই সময়কালে যারা পরবর্তী যে স্থলাভিষিক্ত শাসক গোষ্ঠী হবেন, বিশেষ করে ইউরোপীয় বণিক সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা মুঘলদের স্থানে স্থলাভিষিক্ত হয়েছিলেন, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাও ভারতে চলে আসে ভারতের অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন, ভারতের অবস্থা উপলব্ধি করেছিলেন এবং ভারতে একটি শাসন প্রতিষ্ঠার ব্যাপারে একটি মানসিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মানসিক সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হতেছিলেন। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি যে কিভাবে মোগল সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয়। তো আমরাও সে জিনিসগুলোকে পুনরায় যদি আমরা আবার একটু দেখি যে সাম্রাজ্যের ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা, কেন্দ্রীয় শাসনের দুর্বলতা, উত্তরাধিকার নীতির অভাব, বিলাসী আরামপ্রিয় জীবন ব্যবস্থা, অভ্যন্তরীণ বিদ্রোহ, বহিরাক্রমণ। আর বহিরাক্রমণের মধ্যেও ছিল মোগল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং আহমদ শাহ আবদালির পুনঃ আক্রমণ। এগুলো ভারতের অভ্যন্তরীণ সমস্যা। তো স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে যখন কেন্দ্রীয় শাসনের দুর্বলতা দেখা যায়, তখন সাম্রাজ্যের স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ দাক্ষিণাত্য স্বাধীন হয়ে যায়, বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, অযোধ্যা স্বাধীন হয়ে যায়। এই তিনটি রাজ্য সরাসরি স্বাধীন হয়ে গেল। এর বাইরে আমরা আরো কিছু রাজ্য দেখব যে রাজ্যগুলো মোগল সাম্রাজ্যের সরাসরি অধীন ছিল না বা তারা মোগল সাম্রাজ্যের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল না। তারা পুরোপুরি স্বাধীন হননি, কিন্তু অকুণ্ঠ সমর্থনে তারা প্রায় স্বাধীন হয়ে যাচ্ছিলেন। এভাবেই মোগল সাম্রাজ্য আস্তে আস্তে সংকুচিত হয়ে পড়ে এবং মোগল সাম্রাজ্যের আর্থিক দুর্বলতা প্রকটভাবে দেখা দেয়। ফলশ্রুতিতে তাদের সেনাবাহিনী প্রতিপালনও দুর্বল হয়ে যায়। এভাবে তারা দুর্বল হয়ে পড়ে, তাদের সহযোগী শক্তিগুলোকে তারা হারিয়ে ফেলে। যে একটি সাম্রাজ্যের সহযোগী শক্তি থাকে বিশেষ করে তার আমলা গোষ্ঠী বা তার অভিজাত সম্প্রদায়, মধ্যযুগের অভিজাত সম্প্রদায়। সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে অভিজাত সম্প্রদায় বিভিন্ন পক্ষ বিপক্ষে ভাগ হয়ে যায় এবং তারাও তাদের সহযোগিতাকে হ্রাস করে দেয় বা সহযোগিতাকে সরিয়ে নেয়। ফলশ্রুতিতে মোগল সাম্রাজ্য যার পতন শুরু হয়ে যায়, বিভিন্নমুখী সমস্যার সৃষ্টি হয়ে যায়। এটা সাম্রাজ্যের আরেকটি সাধারণ নীতি যে মোগল সাম্রাজ্যের পতনের যখন ঘণ্টাধ্বনি বাজতে থাকে তখন বহুমুখী সুযোগ সুবিধা তাদের সংকুচিত হয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আবারও দেখে নেই যে দাক্ষিণাত্য বাংলাদেশ অযোধ্যা এটা স্বাধীন হয়ে যায় এবং সাম্রাজ্যের বিভিন্ন শক্তির উদ্ভব ঘটে। রাজপুতরা ভারতের অভিজাত এবং কি বলা যায় প্রভাবশালী একটি সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। শিখরাও পশ্চিম ভারতের বিশেষ করে পাঞ্জাবের একটি গোষ্ঠী ছিলেন জাট এবং মারাঠাগণ ছিলেন সংগ্রামী জাতি। দক্ষিণ ভারতের এরা সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে নিজেরা রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা করে। তো মারাঠাগণের ইতিহাস আমরা পূর্বেও আলোচনা করেছি। এই সময় ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আগমন করে, বিশেষ করে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং
ইংরেজ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ বণিক গোষ্ঠী। এছাড়াও আরো কিছু ছোটখাটো সুইডিশ সুইডিশ কোম্পানি, সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এসেছিল, কিন্তু ডেনমার্ক বণিক গোষ্ঠীও এসেছিল। তাদের কথা, তাদের নিয়ে উল্লেখযোগ্য কোনো ইতিহাস সৃষ্টি না হলেও পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজ বণিক গোষ্ঠী ভারতের শাসন ব্যবস্থায়, ভারতের আর্থসামাজিক ব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করেছিলেন, দীর্ঘস্থায়ী আর্থসামাজিক ব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গিয়েছিলেন। ফলশ্রুতিতে তাদের নিয়ে আলোচনা আমাদের একটি আলোচনার একটি অধ্যায় থাকতে পারে। তো পর্তুগিজদের আমরা ব্যাপারটা যদি আলোচনা, পর্তুগিজরাই ইউরোপীয় বণিকগোষ্ঠীর মধ্যে প্রথম যারা সর্বপ্রথম ভারতে এসেছিলেন, কিন্তু তাদের নীতি, তাদের আদর্শ, ভারতীয় জনগণের সাথে তাদের বিদ্বেষমূলক আচরণ, তাদের ভারতীয় জনগণকে দাস বানানোর চেষ্টা, জোরপূর্বক ধর্মান্তরকরণ ইত্যাদি কারণে তারা জনগণের আস্থা হারিয়ে ফেলে এবং তারা সর্বপ্রথম ভারতে এসেছিলেন, আবার সর্বপ্রথম তারা ভারত থেকে বিদায় নিয়েছিলেন। ওলন্দাজরাও এসেছিলেন ভারতে। ওলন্দাজরা ভারতে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে কিছুদিন পরে তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে যান এবং ফরাসিরাও এসেছিলেন। ফরাসিরা এবং ইংরেজরা প্রায় সমসাময়িক সময়কালে এসেছিলেন। ফরাসি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া বণিক গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলেন। এক পর্যায়ে ফরাসি বণিক গোষ্ঠীও একটু একটু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ইংরেজ বণিক গোষ্ঠী বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল রানী এলিজাবেথের আদেশে। বণিকদের একটি সংঘ, এই সংঘটি ধীরে ধীরে ভারতে এসেছিলেন। জাহাঙ্গীরের সময়কালে তারা প্রথম বাণিজ্য করার স্যার টমাস রো বাণিজ্য করার জন্য অনুমতি নিয়েছিলেন। সেই অনুমতির পরেই ইংরেজ বণিক গোষ্ঠী ধীরে ধীরে অগ্রসর হয়। নানা প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা ভারতে একটি রাজনৈতিক শক্তিতে আবির্ভূত হয় এবং রাজনৈতিক শক্তিতে আবির্ভূত হয় তাদের হাতেই বা তাদের ধারাবাহিক পদক্ষেপেই মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে অস্তিত্ব হারিয়ে ফেলে এবং 1857 খ্রিস্টাব্দে ইংরেজ বণিক গোষ্ঠীর হাতেই মুঘল সাম্রাজ্যের শেষ যে সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম বা বাহাদুর শাহ, তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ শাসক গোষ্ঠীর দ্বারা তাড়িত হয়ে বার্মার রেঙ্গুনে কি বলা যায় নির্বাসিত হন এবং সেখানে মারা যান। তো এছাড়াও আরো কয়েকটি যুদ্ধের কথা আমরা উল্লেখ করি যেগুলো মুঘল সাম্রাজ্যের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে বাংলায় সংগঠিত পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি লর্ড ছিলেন ক্লাইভ, রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধটি সংগঠিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধের কথা আমরা উল্লেখ করেছিলাম। তো বক্সারের যুদ্ধের কথা বলবো। বক্সারের যুদ্ধ ছিল মীর কাসিমের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই যুদ্ধের ফলে পলাশীর যুদ্ধে ইংরেজরা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। বক্সারের যুদ্ধে তারা ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যায়। বক্সারের যুদ্ধের পরে বক্সারের যুদ্ধে বাংলার শাসক ছিলেন মোহাম্মদ বিন মীর কাসিম। এছাড়া অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলম। দিল্লির সম্রাটের সময় দিল্লির সম্রাট তিনজন মিলেই ইংরেজদের কাছে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হবে। ইংরেজরা রাজনৈতিক শক্তি থেকে রাজনৈতিক প্রতিপক্ষে আবির্ভূত হন। তো বক্সারের যুদ্ধের পর শুরু হয় দ্বৈত শাসন। ইংরেজরা দেওয়ানি লাভ করে, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে মুঘল সম্রাটের কাছ থেকে। তারা দেওয়ানি লাভ এবং তারা দ্বৈত শাসন শুরু হয়ে যায়। নিজামত শাসন বা সাধারণ প্রশাসন ছিল সম্রাটের হাতে, আর আর্থিক প্রশাসন বা রাজস্ব প্রশাসন ছিল ইংরেজদের হাতে। এভাবে ইংরেজরা ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করে। তো ইংরেজরা প্রাধান্য বিস্তার করে এবং শুরু হয় ব্রিটিশ শাসনের সূচনা। মুঘল সাম্রাজ্যের সূর্যাস্তে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি রচিত হয়। এই অধ্যায়টি ভারতের একটি গুরুত্বপূর্ণ পাঠ। এই পাঠটি আসলেই বিশদ আলোচনার কিভাবে মুঘল সাম্রাজ্যের সৃষ্টি হলো, এর উত্থান হলো এবং এর পতন হলো। এই পতনের পিছনে ভূমিকা কি বা পতনের পিছনে যে ভূমিকা, কিন্তু কাদের উত্থানে আবার পতন ঘটলো, এই কথাটি আমি এভাবেই বলতে চাচ্ছি যে কারা আসলো এবং মুঘলদের পতন কেন হলো। তো এটা যদিও এইমাত্র উল্লেখ করছি যে মুঘল সাম্রাজ্যের সূর্যাস্ত হলো
ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি রচনা হলো। তো একটু একটু পার্থক্যমূলক কিছু যদি আলোচনা করা যায় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের, কারণ মোগল ইতিহাসের পরবর্তীতে আধুনিক যুগ, এই আধুনিক যুগে এই আধুনিক যুগের সূচনাতে ইংরেজরা ভারতে আসলো, ভারতে তাদের শাসন প্রতিষ্ঠার তারা ধাপে ধাপে অগ্রসর হলো। কত সময় নিল, কিভাবে নিল, দুইটার মধ্যে পার্থক্য যদি আলোচনা করি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মধ্য এশিয়া থেকে এসেছিলেন বা তুর্কিস্তান থেকে এসেছিলেন, কোনো দীর্ঘ সময় নেননি, শত বছর ব্যাপী তিনি পরিকল্পনা করেননি বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আগাননি। তিনি সোজাসুজি 12,000 সৈন্য নিয়ে ভারতে আক্রমণ পরিচালনা করলেন, পানিপথের প্রথম যুদ্ধের বাদে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন। কিন্তু যদি ইংরেজদের শাসনের ধারাবাহিকতা লক্ষ্য করি, তো ইংরেজরা এসেছিলেন বণিক ভেসে বা বাণিজ্যের উদ্দেশ্যে। বণিক ভেসে এসে তারা ধীরে ধীরে এখানের অবস্থা উপলব্ধি করলে অগ্রসর হলেন, উপলব্ধি করে অগ্রসর হয়ে তারা নিজেদের ক্ষমতার খুব সূক্ষ্ম এবং ধারাবাহিক পদক্ষেপ নিলেন। কখনো কখনো বলা যায় যে তারা চাতুরী, তারা অভ্যন্তরীণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তারা সুযোগ বুঝে প্রতারণা করেছেন, এ ধরনের কাজও করেছেন। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা তাদের সিদ্ধান্তকে এগিয়ে নিয়েছিলেন। এবং এই এগিয়ে নিতেই তো আমরা বলতে পারি যে 1600 খ্রিস্টাব্দে যে বণিক গোষ্ঠী তৈরি হয়েছিল, তারা ভারতে এসেছিল 1757 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধের মাধ্যমে তারা একটি সংঘর্ষে লিপ্ত হলো, পলাশীর যুদ্ধের মাধ্যমে সেই সংঘর্ষে বিজয়ী হলো। তারপরে উপলব্ধি করলেন ভারতীয়দেরকে কতদূর অগ্রসর হওয়া যায়, তাদের সাথে কতটুকু প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যায়, প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়া যায়, এগুলোকে তারা কি বলে হোমওয়ার্ক করলেন। এই হোমওয়ার্ক করেই তারা 1664 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে আবির্ভূত হলেন। সেখানে তারা নিরঙ্কুশ জয়ী হলেন এবং নিরঙ্কুশ জয়ী হয়ে ভারতের শাসন ক্ষমতার খুব কাছাকাছি চলে গেলেন। এবং তারা কি উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা হরণ করলেনই, সেখানে তারা এখানের দেওয়ানি শাসনটা নিয়ে নিলেন। এই দেওয়ানি শাসন নিয়ে অর্থনৈতিক শাসক হলেন। যদি আমরা এটাকে সরাসরি বলি অর্থনৈতিক শাসক বা সাধারণ প্রশাসনের বাইরে তারা অর্থনৈতিক শাসক হলেন। এখানে তারা রাজস্ব ব্যবস্থা, ভূমি ব্যবস্থা সম্পর্কে তারা বিভিন্ন পদক্ষেপ নিলেন, নিজেদের বাণিজ্য বৃদ্ধি করলেন। তো ইংরেজদের বিভিন্ন সমালোচনা আছে। ইংরেজদের সমালোচনা হলো যে ইংরেজরা যদিও ভারতে এসেছিলেন, তারা তাদের মূল আবাসের ভূমি যে ব্রিটিশ বা ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের দিকে তাদের নজর ছিল। তাদের ইংল্যান্ডের কলকাঠিতেই তারা শাসনকে চালাতেছিলেন এবং আবার ইংল্যান্ডের দিকেই তারা সম্পদ প্রেরণ করতেছিলেন, ইংল্যান্ডের স্বার্থকে তারা প্রাধান্য দিতেছিলেন। মূলত ভারতে বসে তারা ব্রিটিশ শাসনকে বা ব্রিটিশ কি বলা যায়, ব্রিটিশ স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন। তো মুঘলদের ক্ষেত্রে সেটা হয়নি। যেমন 1864 খ্রিস্টাব্দে নিজামত শাসন বা 65 খ্রিস্টাব্দে তারা দেওয়ানি শাসন পেলেন। এ সময় তারা পুরোপুরি শাসন ক্ষমতাকে হাতে নিলেন না। তারা কিন্তু হাতে নিলেন 1857 খ্রিস্টাব্দে মুঘলদের পতনের পরে, মুঘল সর্বশেষ সম্রাট পতনের পরে তারা নিজামত এবং দেওয়ানির উভয় শাসনকেই তারা হাতে নিয়েছিলেন। তো এখানেই এই মুঘলদের পতনের ফলে একটি ভিন্ন বিবর্তন বা একটি নতুন ইতিহাস সৃষ্টি হয় ভারতীয় জনজীবনে। এই ভারতীয় জনজীবনে নতুন ইতিহাস সৃষ্টি হওয়ার কারণেই মুঘল পতন এবং ইংরেজদের সূচনা, এটি একটি গুরুত্বপূর্ণ দিক এবং এই সময়টা বহুল আলোচিত বা বহুল পঠিত বা বহুল গবেষণার একটি ক্ষেত্র। তো এটা আমরা দেখতে পাচ্ছি। এই হিসাবে ভারতে মুঘল সাম্রাজ্যের সূর্যাস্ত এবং ব্রিটিশ শাসনের ভিত্তি, এই দুইটি একটির শেষ আরেকটির সূচনা, এটা একটি গুরুত্বপূর্ণ দিক এবং এটা আলোচনার বিষয় রাখে। তো এই সম্পর্কিত যে পাঠগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। যে এই সম্পর্কিত কিছু বই আছে, শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, এলাহাবাদে ঈশ্বরী প্রাসাদ রচিত এই বইটি দেখব। তো বিশেষ করে দেখব রাইজ অ্যান্ড ফল অফ মুঘল এম্পায়ার, এটা আরফি ত্রিপাঠীর। লেটার মুঘলস, এটাও ইরভিনের লেখা, ইরভিনের লেখা। আর ফল অফ মুঘল এম্পায়ার ওয়েন এর লেখা। দি ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ABM হাবিবুল্লাহ। আর একটি বই যেটা আমরা সব পাঠিয়ে দিয়েছি, ভারতের মুসলিম রাজত্বের ইতিহাস, যারা বাংলা বই দেখবে এই বইটি একটি নির্ভরযোগ্য বই। AKM আব্দুল আলিম রচিত ভারতের মুসলিম রাজত্বের ইতিহাস, অত্যন্ত নির্ভরযোগ্য, বাংলা ভাষায় রচিত এই বইটিও তোমরা অনুসরণ করবে। তো এভাবেই আমরা মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস আমরা দেখতে পারলাম। তোমরা সকলে তোমাদের
তোমাদের সকলকেই, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।